আপার প্রাইমারি নিয়োগ নিয়ে আদালতের নজিরবিহীন তিরস্কারের মুখে কমিশন অপদার্থ বরখাস্ত করা উচিত, তীব্র তিরস্কার বিচারপতির। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই প্রশ্ন তুলেছেন যে আদালতের প্রতি আস্থা রেখেও তিনি প্রশ্ন তুলেছেন যে বারবার যে মামলাকারীরা আদালতের দ্বারস্থ হচ্ছে তার জন্য গোটা নিয়োগ প্রক্রিয়া সেটাই বিঘ্নিত হচ্ছে। সব মিলিয়ে এই আপার প্রাইমারি পরীক্ষার্থী যারা, তাদের ভবিষ্যৎ কি? এই যে হাজার হাজার চাকরি প্রার্থী, তাদের ভবিষ্যৎ কি? কমিশনের ভূমিকা সেটাই বা কি? এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করবো আজকের ক্রসে। যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন স্নেহাশিস চক্রবর্তী, সিপিআইএম এর পক্ষ থেকে সৃজন ভট্টাচার্য, বিজেপির পক্ষ থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায়, আইনজীবী বিক্রম ব্যানার্জি রয়েছেন মামলাকারীদের পক্ষের আইনজীবী, এবং রয়েছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের রাজ্য সভাপতি মহিউদ্দিন মাহি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনায় আসার আগে আপনাদের দেখাবো আগামী 7 দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা ফের প্রকাশ করার নির্দেশ দিল হাইকোর্ট। কমিশনের ওয়েবসাইটে এবার প্রার্থীদের নাম্বার সহ তালিকা প্রকাশ করতে হবে। একই সঙ্গে ইন্টারভিউ তালিকায় যাদের নাম থাকবে না তাদেরও বিষয়ভিত্তিক নাম্বার প্রকাশ করতে হবে। আজ টেট মামলায় স্কুল সার্ভিস কমিশনকে অপদার্থ বলে ভর্ৎসনা করেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। উচ্চ প্রাথমিকে নিয়োগে ফের বড়সড় ধাক্কা খেল রাজ্য। নিয়োগে স্বচ্ছতা রেখে নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন আগামী 7 দিনের মধ্যে কমিশনের ওয়েবসাইটে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে। মেধা তালিকায় নম্বরের উল্লেখ বাধ্যতামূলক। যারা ইন্টারভিউয়ে ডাক পাবেন না তাদেরও বিষয়ভিত্তিক নম্বর প্রকাশ করতে হবে। কলকাতা হাইকোর্টের রায়ে তারা বললেন এবং শেষ পর্যন্ত অ্যাডভোকেট জেনারেলও সম্মতি দিয়েছেন যে তারা সমস্ত প্রার্থীর নম্বর প্রকাশ করবেন এবং তার ভিত্তিতেই আগামী দিনে ইন্টারভিউ ডাকা হবে। গত বছর ডিসেম্বরে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিল করে দেন হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। এসএসসিতে নতুন করে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশেরও নির্দেশ দেন তিনি। এরপর 29শে জুন প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়। কিন্তু চাকরি প্রার্থীদের একাংশের অভিযোগ ছিল ইন্টারভিউয়ের তালিকায় প্রার্থীদের নামের পাশে নম্বরের উল্লেখ নেই। ফলে অনেক কম নম্বর পেয়ে ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন, আবার অনেকে বেশি নম্বর পেয়েও ডাক পাননি। এরপরই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা জমা পড়ে আদালতে। তার ভিত্তিতে 30শে জুন উচ্চ প্রাথমিকে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। শুক্রবার সেই মামলা শুনানিতে স্কুল সার্ভিস কমিশনকে অপদার্থ বলে তোপ দাগেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কমিশনের চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশও দেন বিচারপতি। হাইকোর্টের নির্দেশে আদালতে হাজির হতে হয় এসএসসি চেয়ারম্যান শুভশঙ্কর সরকারকে। শুনানিতে স্বচ্ছতা রেখে নিয়োগ প্রক্রিয়ায় জোর দেন বিচারপতি। নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ান। আদালতের এদিনের নির্দেশের পরেও অবশ্য ঝুলে রইল চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে অনুবংশ নিয়োগীর রিপোর্ট, জি24 ঘন্টা। স্নেহাশিস বাবুর কাছে শুরুতে যাব। স্নেহাশিস বাবু, আজকে যেভাবে বিচারপতি ভর্ৎসনা করেছেন সেটা তো অত্যন্ত এম্বারাসিং রাজ্যের জন্য। আচ্ছা দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা তো চাই যে এমপ্লয়মেন্ট হোক, এবং সেই অনুযায়ী রাজ্য সরকার কিন্তু 2011-তে ক্ষমতায় আসার পর, আমরা দায়িত্বে আসার পর থেকেই কিন্তু এই স্কুল সার্ভিস বা এগুলোর পরীক্ষা নিরীক্ষা শুরু হলো। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে সিপিএম পার্টি 11 সালে হেরে গিয়েছিল, সেই সিপিএম পার্টির প্রধান কাজ হলো প্রতিটা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোর্টে মামলা করে দেওয়া। এবং বিকাশবাবু সিপিএম নেতা, তিনি তার কাজই হচ্ছে সারাদিন মামলা করা এবং নিয়োগ প্রক্রিয়াটাকে পুরোটা বানচাল করে দেওয়া। দেখুন, এই যে মেধা তালিকা, আজকে ছেলেমেয়েরা যারা শিক্ষকতার চাকরি চায়, যারা পরীক্ষা দিয়েছে, যারা যোগ্যতার সঙ্গে চূড়ান্ত মেধা তালিকায় স্থান পেয়েছে, কিছু না কিছু কারণ দেখিয়ে বারবার মামলা করা হচ্ছে। এতে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা বিঘ্নিত হচ্ছে এবং বেকার শিক্ষিত যুবক যুবতীরা চাকরি পাচ্ছে না। আজকে আপনি বলুন তো, যে মেধা তালিকা তৈরি হয়েছে, হ্যাঁ, কোর্ট যেহেতু নির্দেশ দিয়েছে অবশ্যই নম্বর সেখানে দিয়ে হয়তো কমিশন সেটা প্রকাশ করবে, কিন্তু যে মেধা তালিকা তৈরি হয়েছে সেখানে কি করে আবার কিছু মামলাকারী বুঝতে পারলো যে কম নাম্বারের লোকের যখন মুখ্যমন্ত্রী বলছেন যে মেধা তালিকায় স্বচ্ছতার উপর তিনি জোর দিচ্ছেন, তখন তো এটা এক্সপেক্টেড যে মেধা তালিকা প্রকাশ হবে তাতে নাম্বার থাকবে। নাম্বার না রাখা, তাতেই তো এই প্রশ্নের অবকাশগুলো তৈরি হয়। আবারও নাম্বার দিয়ে এটা কি অ্যাভয়েড করা যেত না? হ্যাঁ, না, আবারও নাম্বার দিয়ে প্রকাশ করার পরেও
আমরা দেখবেন আবারও মামলা করা হবে। মানে এটা পরিকল্পিতভাবে বাংলার এই নিয়োগ প্রক্রিয়াকে বিঘ্নিত করা এবং বন্ধ করা, না করতে দেওয়ার একটা চক্রান্ত চলছে ধারাবাহিকভাবে। কিছু পরিকল্পিতভাবে কিছু ছেলে মেয়েকে দিয়ে এই মামলাগুলো কিছু না কিছু ভাবে এই মামলাগুলো করা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। আমি বলবো যে দেখুন, চূড়ান্ত কম্পিটিশন, যত চাকরি প্রার্থী, যত লক্ষ্য, তার তুলনায় যে পদ, যে সেটা লিটল পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজের মধ্যে আসে না, সেখানে যে নাম্বারগুলো নিয়ে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হয় তার মধ্যে তো একটা বিষয় থাকে না, তার একাডেমিক ক্যারিয়ার থাকে, তার টেটের নাম্বার থাকে, তার ইন্টারভিউ নাম্বার থাকে, তার প্রশিক্ষণপ্রাপ্ত নাম্বার থাকে। তাহলে এগুলো নিয়ে যে এগ্রিগেট তৈরি করা হয়, দেখা যাবে যারা চূড়ান্ত মেধা তালিকায় স্থান পাচ্ছেন বা তারপরে যিনি পাচ্ছেন না, তার সাথে স্নেহাশিস বাবু, আমি সূক্ষ্ম পার্থক্য। এখানে আমার প্রশ্নটা কিছু না কিছু দিয়ে মামলা করে দেওয়া খুব সোজা, খুব সোজা বিষয়। যখন এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং যেটা নিয়ে আমরা দেখেছি অতীতেও একাধিকবার যেটা নানাভাবে বাধাপ্রাপ্ত হয়েছে, সেখানে দাঁড়িয়ে এবং এত মানুষ তারা এই নিয়োগের দিকে তাকিয়ে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে তো সত্যি নাম্বারটা থাকা সেটা খুব স্বাভাবিক, যাতে মানুষের মনে কোথাও কোনো প্রশ্নের অবকাশ না থাকে। তারপর আপনি যে অভিযোগ করছেন যে তারপরও কেউ উদ্দেশ্য নিয়ে আদালতে যাবে কি যাবে না, সেটা তো পরের পার্ট, এটা তো পরের পার্ট। কিন্তু কেন মেধা তালিকায় নাম্বার থাকলো না? কেন মেধা তালিকায় নাম্বার, এটা কমিশন একটা সিদ্ধান্ত নিয়ে প্রকাশ করেছে, সেখানে কমিশন নিজে স্বচ্ছ, নিজে নাম্বার তাদের কাছে আছে এবং সেটা নাম্বার না দিয়ে প্রকাশ করেছে, সেটা নিয়ে মামলা হলো। এবার আমি তো বলছি সূক্ষ্ম পার্থক্য থাকবে, এবং যে পেলো যা পেলো না তার মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য। এখানে বোঝা খুব শক্ত যে আমার একাডেমিক ক্যারিয়ারে ভালো রেজাল্ট অথচ আমি পেলাম না, বা কেউ টেটে ভালো রেজাল্ট অথচ এলো না, কেউ ইন্টারভিউ ভালো দিলেন অথচ সবটাই শাসক পক্ষের না হতে পারে। অভিযোগটা খুব তীব্র অভিযোগ। তারা বলছেন যে কোনো না কোনোভাবে, খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে এই নিয়োগ প্রক্রিয়াটা সেটাকে ব্যাহত বা দীর্ঘায়িত করার একটা চক্রান্ত চলছে। আসলে মৌপিয়া একটা কথা খুব পরিষ্কার বলে রাখা দরকার। মানে স্নেহাশিসদা বলছিলেন খুব দুর্বল যুক্তিগুলো লাগছিল। আমি যে কোনো ব্যাপারে আদালতে যাব, আদালত আমার কথার মান্যতা দেবে কেন যদি সেখানে যুক্তি না থাকে? যুক্তি নিশ্চয়ই আছে, যারা যাচ্ছেন আদালতে নিশ্চয়ই সেখানে কিছু না কিছু যুক্তি আছে যার জন্য আদালত মান্যতা দিচ্ছেন। অর্থাৎ আমি পরীক্ষা ব্যবস্থা, পরীক্ষার ফলাফলটা এমন একটা জায়গায় করে রাখছি যেখানে কিছু পরীক্ষার্থী শেষ পর্যন্ত আদালতে যায় এবং আদালতে দীর্ঘ সূত্রতার কারণে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা আটকে যায়। এখানেই সমস্যা হচ্ছে সরকারের অ্যাটিটিউড। আমরা অনেকদিন আগে সরকারের কি লাভ তাতে সন্ময় বাবু? না, আমি একটু কথা বলে নি তাহলে সুবিধা হবে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী, প্রাক্তন যখন ব্রাত্য বসু ছিলেন, পরবর্তীকালে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হয়েছেন, উনি কথায় কথায় বলেছিলেন যখন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা প্রতি বছর হয় না কেন, বলেছিলেন যে কি এসএসসি পরীক্ষা কি দুর্গাপুজো নাকি যে প্রতি বছর হতে হবে? আসলে সরকারের অ্যাটিটিউড, যতটা প্রসেসটাকে ডিলেট করা যায়, এখানে একটা আর্থিক লাভ আছে। অর্থাৎ যে ছেলে মেয়েগুলোর প্রসেস রিক্রুটমেন্ট ডিলেড হবে, সরকারকে তো তার আর্থিক দায়ভারটা বহন করতে হবে না। যে এই মুহূর্তে দাঁড়িয়ে যত লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকা সরকারের সাশ্রয় হবে এরা রিক্রুটেড না হলে, সেটা তো সরকারের ভাড়ারে জমবে। আসলে সরকার কিভাবে দেখে, আমরা গত 10 বছরের ইতিহাসে কি দেখেছি? 7 বছর ধরে স্কুল সার্ভিস কমিশনের কোনো রিক্রুটমেন্ট নেই। এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে 2014 সালে প্রথমে অফলাইনে, তারপরে পরবর্তীকালে অনলাইনে, সেই সিস্টেমটারই প্রসেসে আজকে 14,000 রিক্রুটমেন্ট হচ্ছে। 7টা বছর একটা সরকারে লাগলো। ওয়ারাজ আমি পাশের রাজ্য বলছি উত্তরপ্রদেশ, সেই উত্তরপ্রদেশে গত 2 বছরে 1,35,000 প্রাইমারি, আপার প্রাইমারি স্কুল সার্ভিস কমিশনের ছাত্র মানে শিক্ষক রিক্রুটমেন্ট হয়েছে। আসামে আমাদের থেকে, বাংলা থেকে এগিয়ে রয়েছে রিক্রুটমেন্ট। আর বাংলায় আজকে এত বছর বাদে 14,339 আপার প্রাইমারি, 10,000 প্রাইমারি, এখানেও এই 14,000-এর ক্ষেত্রেও তো অন্তরায় আসছে। এবং যেখানে দাঁড়িয়ে সরাসরি আমি কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। এটা যারা করছে তারা অন্যায় করছে, এই কারণে কোর্ট কেস যে কেউ করতে পারে, আমার কোর্টের ব্যাপারে কিছু বলার নেই, কিন্তু এত ছাত্রের ভবিষ্যৎ নিয়ে খেলা উচিত নয়। আজকে 3-4 বছর ধরে আমি দেখছি ছেলে মেয়েগুলো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। কারা কোর্ট কেস করছে? এরা কারা? এরা সমাজের বন্ধু, এরা ছাত্রছাত্রীদের বন্ধু। চাকরি পেলে আমি কখনো দেখি না এ পাচ্ছে কি বি পাচ্ছে কি সি পাচ্ছে কি ডি পাচ্ছে। চাকরি পাবে 35,000 ছেলে মেয়ে,
তাদের জন্য সব রেডি করা হলো, হঠাৎ করে একটা কোর্ট কেস করে দিল। মহিউদ্দিন মাহির কাছে আমার এখানেই জিজ্ঞাস্য, মুখ্যমন্ত্রীর অভিযোগ যে যারাই মামলাগুলো করছেন তারা আদৌ পরীক্ষার্থীদের বন্ধু, কারণ যেভাবে নিয়োগ প্রক্রিয়া বারবার ব্যাহত হচ্ছে, তিনি বলছেন আদালতের অবজারভেশন বা আদালতের নির্দেশ সম্পর্কে তিনি কিছু বলছেন না, কিন্তু বারবার মামলা করা হচ্ছে, তার নেপথ্যে কোনো উদ্দেশ্য রয়েছে। আমি মহিউদ্দিন মাহি প্রথমত জি24 ঘন্টাকে আমাদের আপার প্রাইমারি যে জ্বলন্ত সমস্যা, সেই সমস্যা নিয়ে আজকে আপনাদের মূল্যবান সময় বের করে আলোকপাত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। পরে যে বিষয়টায় আসি, যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বিষয়ে বলেছেন যে কোনো এক পক্ষ তারা সবসময় প্রস্তুত থাকে কোনো কেস খেলছে এবং ইতিপূর্বে যে লিস্ট প্রকাশিত হয়েছিল সেই লিস্টেও নাম রয়েছে, আবার পরবর্তীতে যে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টেও নাম তাদের রয়েছে। তাহলে যে যোগ্য প্রার্থীরা বিগত 8 বছর থেকে এই রিক্রুটমেন্ট না পেয়ে বঞ্চিত হয়েছে, আমি এই চ্যানেলের মাধ্যমে বাকিদের কাছে জানতে চাইবো যে আমাদের অপরাধটা কোথায়? আমরা তো যোগ্য ছিলাম, বা আমাদের মতো যারা যোগ্য প্রার্থী তারা কেন বঞ্চিত হচ্ছে বারবার? আমরা এই রাজনীতিক টানাপোড়েন যেটা চলছে সেটা বারবার কোর্টের কাছে ঠেলে দিয়ে আমাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে স্টপ করা হচ্ছে কেন? যার কারণে আমরা বঞ্চিত হচ্ছি। বিগত 1 বছর থেকে আমরা লক্ষ্য করে দেখছি যে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ফোন আমাদের কাছে প্রচুর আসে, যারা প্রচন্ড অসহায়তার মধ্যে ভুগছে। বিগত 1 বছর থেকে তাদের লকডাউন হওয়ার কারণে টিউশনি পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তো এহেন পরিস্থিতিতে আমাদেরই বন্ধু আপার প্রাইমারি 4 জন ইতিপূর্বেই সুইসাইড করে নিয়েছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক চাপানোত্তর আলোচনায় যাচ্ছি না, কিন্তু আমার একটা কথা পরিষ্কার, যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া আলটিমেট কবে শেষ হবে কেউ আমাদেরকে একটু বলতে পারবে? আমরা একটু নিশ্চিন্তে ঘুমোতে পারতাম। খুব ভ্যালিড একটা প্রশ্ন। আমি আসবো মহিউদ্দিন মাহি, আপনার কাছে আমি ঠিক এইটা নিয়েই সৃজনের কাছে আসবো। সৃজন, দায়টা কার? সৃজন, দায়টা কার? এটা তো ঠিক যে এই লক্ষ লক্ষ চাকরি প্রার্থী তারা তাকিয়ে রয়েছেন, যারা যোগ্য তারা তাকিয়ে রয়েছেন, কিন্তু একদিকে অস্বচ্ছতার অভিযোগ উঠছে, অন্যদিকে অভিযোগ উঠছে উদ্দেশ্য প্রণোদিতভাবে বারবার আদালতের দ্বারস্থ হয়ে কোথাও এই প্রক্রিয়াটা হল্ট করে দেওয়ার। 100% দায় সরকারের। এই মহিউদ্দিন বাবু যে কথাটা বললেন আমি সেটা সূত্র ধরেই বলছি। এর আগের লিস্টে নাম ছিল স্বচ্ছতর হয়ে, সাপোজেডলি যে লিস্টটা বেরোলো সেই লিস্টে নাম বাদ হয়ে গেল। কি করে হয়? এ তো তঞ্চকতা হচ্ছে, দ্বিচারিতা হচ্ছে এই মানুষগুলোর সাথে, পথে বসতে হচ্ছে। আমরা ছাত্র যুবরা আমরা এই আন্দোলনের সাথে কিছুটা যুক্ত থাকার জন্য ব্যক্তিগতভাবে অনেককে চিনি, যাদের প্র্যাকটিক্যালি সংসার নিয়ে পথে বসতে হয়েছে 2014 থেকে 2021, তারা কিচ্ছু পাচ্ছেন না কোথাও। স্নেহাশিস বাবু বললেন যে সিপিএম এর কাজ হচ্ছে মামলা করা। সিপিএম এর সরকার যখন ছিল 1998 থেকে 2011 প্রতি বছর এসএসসি হয়েছে। আমার স্নেহাশিস বাবুকে প্রশ্ন, আচ্ছা সিপিএম তো সিপিএম, মাননীয় বিচারপতি, কোর্ট, এরাও কি সব সিপিএম হয়ে গেছে? যদি মেরিট না থাকে আমি একটা কথা বলি, কোর্ট এর আগে নিয়োগ প্রক্রিয়া বাতিল করিয়েছে সরকার যখন ছিল। আমি দুটো কথা বলি, এসএসসি তো পরে হয়েছে। আমি দুটো কথা বলি, আপনি বলবেন। আমি একটু বলে নি। হ্যাঁ নিশ্চয়ই, আমি একটু বলে নি, আপনি বলবেন। কিন্তু আমাকে বলতে দিতে দুটো কথা আমি আপনাকে, মানে আপনারই বলতে সুবিধা হবে। সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনি বলবেন অবশ্যই। কথাটা হচ্ছে যে আমার ধারণা বারবার মামলা হচ্ছে তার কারণ বারবার সরকার প্রতিটি তালিকায় সরকার বা শাসক দল ইচ্ছাকৃতভাবে কোনো না কোনো ফাঁক রেখে দিচ্ছে, যাতে করে কেউ না কেউ মামলা করতে বাধ্য হয় তার অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য। আসলে নিয়োগ প্রক্রিয়াটা ডিলেড হয়, যাতে করে একটা বড় অংশের চাকরি প্রার্থী তাদের আসলে মাইনে না দিতে হয়, তাদের আমি খালি মপিয়া দিই লাস্ট কথা। সন্ময়দা এই কথাগুলো বললেন, ভালো কথা। আমি সন্ময়দার খালি একটা কথা বলি, সন্ময়দা এগুলো বলছেন আমারও শুনতে ভালো লাগছিল। সন্ময়দা এখন যে পার্টিতে আছেন সেই পার্টির হয়ে সন্ময়দার এগুলো বলার মুখ থাকা উচিত না, কারণ ত্রিপুরায় বিজেপি সরকার টিচার রিক্রুটমেন্ট নিয়ে কি করছে আমাদের এই অভিজ্ঞতা আছে। স্নেহাশিস বাবু বলবেন যখন, এটাও বলবেন ভ্যাকেন্সি আপডেটেড হয়নি 2015 থেকে 2021। পরেশ অধিকারী, বিশ্বজিৎ কুন্ডু, তৃণমূলের এমএলএ, তিনি বলছেন আমার পরিবারের 8 জন 9 জন।
অবশ্যই এই দুর্নীতিগুলো ইচ্ছা করে সরকার করে না রাখছে, না, বামফ্রন্ট যাতে করে সরকার কেউ না যখন কেউ ছিল, মামলা করে চাকরিটা না দিতে সৃজন হয়। এবার বলতে দিতে হবে, বামফ্রন্ট সরকার যখন ছিল, বামফ্রন্ট সরকার যখন ছিল, এসএসসির আগে 34 বছরে যত স্কুলে চাকরি হয়েছে সমস্ত সিপিএম পার্টির নেতারা, কটা মামলা হয়েছিল, কজন আপনার এসএসসিতে যতবার চলেছে 98 সাল থেকে, বলছি এসএসসিটা তো বামফ্রন্ট সরকারের মাঝামাঝি সময় থেকে এলো, মামলা হয়েছে। আর বিকাশ বাবু 11 সাল থেকে ওখানে আরে দাঁড়িয়ে রয়েছেন 98 কোর্টে, সাল থেকে তো শুধুমাত্র বামফ্রন্ট সরকারের সময় থেকে রিক্রুটমেন্টকে দিল, ব্যানচাল 34 করার বছর জন্য, কেন হবে? শুধু তার মানে আপনার দলে স্নেহাশিস বাবু, জন্য। স্নেহাশিস বাবু আপনি ভদ্রলোক, কিন্তু আপনার দলে কেউ না কেউ নিশ্চয় আছে এটা যে যুক্তির এই প্রশ্ন। চুরিগুলো ইচ্ছা করে সিপিএম এর আমলে দুর্নীতি চাকরি স্কুলে করে পেয়েছে রাখছে। সমস্ত পরেশ সিপিএম অধিকারীর নেতার মেয়ের পরিবার, কথা মনে করুন। এর কোন যুক্তিতে? শুভেন্দু অধিকারীর এর বিরুদ্ধে ওঠা যুক্তিটা অভিযোগের কথা কোথায়? মনে করুন। আমি আসবো, আমি স্নেহাশিস বাবু আপনার কাছেও আসবো, নিজে মুখে স্বীকার করেছিলেন, আমি আমার সৃজনের পরিবার কাছেও আসবো, আমি রাজনৈতিক আসবো দিয়েছে। বিক্রম ব্যানার্জি মামলাকারীদের পক্ষের আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছেও আসবো। ছোট্ট বিরতি, তার আগে আমাকে নিতেই হবে, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর। আমি বিক্রমবাবুর কাছে জানার চেষ্টা করবো, বিক্রমবাবু যেভাবে আমরা দেখলাম যে একদম নজিরবিহীনভাবে যে ভর্ৎসনা আজকে বিচারপতি করলেন, কোন জায়গাগুলোয় বিচারপতি এতটা রুষ্ট হলেন যে যেখানে তিনি কমিশনকে বলছেন অপদার্থ, তিনি বলছেন বরখাস্ত করা উচিত এবং ইমিডিয়েটলি তলব করা হলো কমিশনের প্রধানকে? ঠিকই, কারণ আপনারা দেখবেন এই মামলাটা যেটা আজকে হয়েছে, এটা এর আগেও একটা মামলা হয়েছিল 11ই ডিসেম্বর 2020-তে জাস্টিস মৌসুমী ভট্টাচার্য অর্ডার দিয়েছিলেন, পুরো প্যানেলটাকে ক্যান্সেল করে ফ্রেশভাবে রিক্রুটমেন্ট প্রসেস করতে বলা হয়েছিল। সেখানে স্পেসিফিক্যালি বলা হয়েছিল যে রুল 12(4) অফ রিক্রুটমেন্ট রুলস 2016 এটা ফলো আপ করতে। সেই 12(4)টা ফলো আপই করা হলো না। সেই 12(4)-এ স্পেসিফিক্যালি বলা হয়েছিল যখন ইন্টারভিউ লিস্ট পাবলিশ হবে তার ডিটেলস থাকবে, মানে ক্যান্ডিডেটদের নাম, তারা কত নম্বর পেয়েছে, কিভাবে তারা ইন্টারভিউ লিস্টে এসেছে, ডিটেলস, বিএড কোয়ালিফিকেশনে কত নম্বর, মাধ্যমিকে কত নম্বর, উচ্চ মাধ্যমিকে কত নম্বর, মানে ওদের পার্সেন্টেজ ক্যালকুলেশনে যেটা আছে সেইটা ডিটেলস দিয়ে তবে ইন্টারভিউ লিস্টটা তৈরি করতে হবে। সেটা কিছু না দিয়ে স্টেট কার্ড বার, আগের বারও তাই করেছে, এইবারও তাই করেছে, তাই জন্যই মানুষ কোর্টে এসেছে। না না, একটা জিনিস বলে নি, এইটার বিরুদ্ধে কমিশন রায়টা নিয়ে ডিভিশন বেঞ্চ গেল না। আমার কথাটা হচ্ছে, দেখুন রাজ্য সরকার সুপ্রিম কোর্টেও অ্যাপিল করলো না, ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকার তো স্বচ্ছতার সঙ্গেই এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালাচ্ছে, কিন্তু কিছু কতিপয় ব্যক্তি যারা অসফল হচ্ছে তারা মামলা করছে, এতে সাফার করছে তো যোগ্য ব্যক্তিরা যারা চূড়ান্ত মেধা তালিকায় যোগ্যতা নিয়ে পাশ করেছে, আর লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা আবার একটা পরীক্ষায় সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। প্রচুর বিভিন্ন কোনো না কোনো কারণ দেখে আমরা আদালতে যেতে পারি, কিন্তু আদালতে যাওয়া, আদালত তো বিচার দেওয়ার চেষ্টা করবে, অভিযোগ শোনার চেষ্টা করবে। বলছেন যে 11ই ডিসেম্বর যখন আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ খারিজ করে দেওয়া হয়েছিল, তখন যে বিষয়গুলো বলা হয়েছিল সেটা সম্পর্কেও তো আরো সতর্ক হওয়া দরকার ছিল। সেটা এটা পাশে নাম্বার কেন দেয়নি সেটা কমিশন বলতে পারবে, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা যেটা বুঝি, আমার গভর্নমেন্ট যেটা বোঝে জানে, সেটা হচ্ছে আমরা স্বচ্ছতার সঙ্গেই এই নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছি। বিক্রমবাবু, যদি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালায় কমিশন বা রাজ্য সরকারের সদিচ্ছা থাকে, তাহলে এই প্রশ্নের অবকাশ তৈরি হচ্ছে কি করে? স্বচ্ছতা থাকছে না, কারণ আইনে বলছে যে স্পেসিফিক্যালি যে নম্বর ক্যান্ডিডেট পাচ্ছে তাদের ডিটেলস দিয়ে ইন্টারভিউ লিস্ট পাবলিশ করতে হবে, এমনকি ফাইনাল মেরিট লিস্টও আপনাকে নম্বর দিয়ে পাবলিশ করতে হবে। এরা শুধু নাম দিয়ে যাচ্ছে, শুধু নাম দিয়ে যাচ্ছে, কে কত নম্বর পেয়েছে সেটা দিয়ে যাচ্ছে। ডিসপিউটটা তো এই জায়গাটাতে, আমি একজনকে ফার্স্ট হিসাবে ডিক্লেয়ার করলাম, সে কত নম্বর পেয়েছে সেটা ডিক্লেয়ার করবো না, মাধ্যমিকে কত পেয়েছে, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছে, টেটে কত পেয়েছে, এই টোটাল মার্কসটা ডিক্লেয়ার করবো না। এইটা চেপে রেখে বারবার করতে, আগের বারও তাই, এবারও তাই। সন্ময় বাবু, আমরা দেখলাম যে সম্প্রতি যেমন দেবাংশু একটা পোস্ট করেছিল, দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস মুখপাত্র একটা পোস্ট করেছিল যেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট দিয়ে সে অভিযোগ করছিল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে এই মামলাটা যে করা হচ্ছে সেখানে একদম নির্দিষ্টভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের ইনস্টিগেট করা হচ্ছে, তাদের বলা হচ্ছে যে কয়েকজন গিয়ে মামলাটা করো যারা পাওনি, যাদের নাম নেই। তা আমি একটা কথা মফিয়া বলি পরিষ্কার, মানে আদালত কি তাহলে ভুল সিদ্ধান্ত নিচ্ছে?
আদালত তো ভুল সিদ্ধান্ত নিচ্ছে না, আদালত তো কেসের মেরিটটা থেকে ডিসিশন নিচ্ছে। আজকে বিক্রমবাবু যে কথাটা বলছিলেন খুব ভ্যালিড পয়েন্ট, যে আগের বারও আদালত পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে মেরিট লিস্টের পাশে নাম্বারটা থাকবে, নাম্বারটাকে অ্যাভয়েড করা হচ্ছে কেন? এখানেই তো কনস্পিরেসি বলুন, এখানেই যাই সমস্ত থাক। সন্ময়দা, আমরা একটা কথা বলি যে আদালতকে দেখিয়ে বিষয়টা, একটা লাইন অ্যাড করব একটু। আদালতে তো প্রচুর মামলা হয়, আদালত সেইগুলো নিয়ে বিচার করে, আমি একটা লাইন অ্যাড করব, অবজারভেশন করে, নির্দেশ দেয়, কিন্তু আবার চূড়ান্ত যে সৃজন সেটা হচ্ছে যে স্নেহাশিস দা বললেন যে অসফল, স্নেহাশিস দা বললেন যারা অসফল তারা মামলা করছেন। আমার কথা হচ্ছে যে গত লিস্টে নাম ছিল, এবারের লিস্টে নাম নেই, মাঝে তো টেট পরীক্ষা হয়নি, তাহলে অসফলের প্রশ্নটা এলো কোত্থেকে? তার মানে মাঝখানে কোনো একটা গন্ডগোল হয়েছে। আমাদের সন্দেহ এই গন্ডগোলটা সরকার ইচ্ছে করে রাখছে। আমি আরেকটি উদাহরণ দেব, একটু প্রসঙ্গের বাইরে হয়ে যাবে কিন্তু বোঝানোর জন্য সরকারের চাতুরি কোথায় কোথায় হচ্ছে। এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলেছে, সরকার ন্যাচারালি ছাত্রদের সুবিধার জন্য সরকার তাদেরকে গ্রান্ট দিতে পারত, স্টুডেন্ট এইড ফান্ড। সেটা ভিন্ন প্রসঙ্গ, এটা নিয়ে ডেফিনেটলি আলোচনার অবকাশ রয়েছে সৃজন, কিন্তু আমরা আজকে ফোকাস করছি আপার প্রাইমারি নিয়োগ নিয়ে আসবো এই প্রসঙ্গে। প্লিজ আমাকে একটা ব্রেক নিতেই হবে, একটা ব্রেক আমাকে নিতেই হবে সৃজন, সময়ের বাধ্যবাধকতার কারণে একটা ব্রেক আমাকে নিতেই হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রসফায়ার। এদিকে আরো বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুনুন। সব জায়গায় দুর্নীতি হয়েছে, হাজার হাজার লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। সে টাকা যারা দিয়েছেন সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়, মাত্র 14,000 লোক চাকরি পাচ্ছেন, তার ডবলের বেশি লোক টাকা দিয়েছেন, টাকা ফেরত চাইছেন, টাকা না পেয়ে আত্মহত্যাও করেছেন। এই ঘটনা ঘটেছে। যাদেরকে টাকা দিচ্ছেন সেই নেতা এমএলএ যারা, তাদেরকে ঘেরাও করা উচিত, জনসমক্ষে তাদেরকে নিয়ে আসা উচিত এবং টাকা উসুল করা দরকার, কারণ বারবার মানুষকে প্রতারণা করা হচ্ছে। স্নেহাশিস বাবু, তো খুব গুরুতর অভিযোগ যে নেতারা নাকি লক্ষ লক্ষ টাকা নিয়েছেন এবং যত লোকের কাছ থেকে, যত পরীক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়েছেন তাদের চাকরি দেওয়াই নাকি সম্ভব নয়। না, দিলীপ বাবু যে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এরা তো মিথ্যে অভিযোগ করে করে ভোট করলো, মানুষ এদের ছুঁড়ে ফেলে দিল। এর কোন আগে বিরোধী দলনেতার ঘনিষ্ঠ ব্যক্তি যিনি গ্রেপ্তার হয়েছেন, কি কারণে গ্রেপ্তার হয়েছেন ওটা আগে দেখুন। মানে 24 ঘন্টা চ্যানেলে লক্ষ লক্ষ মানুষকে তো দেখছে যে কিভাবে মানুষ প্রতারিত হয়েছে। মাত্র গত কিছুদিন আগে একজন প্রাক্তন বিধায়ক, তিনি টাকা ফেরত দেবেন বলে মুচলেখা দিয়েছেন, আমরা ক্যামেরাতে দেখেছি সে দৃশ্য। আপনি বলছেন কি করে? যারা প্রতারণা করে, যারা করে, এর সাথে তৃণমূলের কি সম্পর্ক? অস্বীকার করবেন না? আজকে মেদিনীপুর থেকে গ্রেপ্তার কে হয়েছে? অস্বীকার করছেন কেন? না, যারা যদি কেউ যুক্ত থাকে সে অবশ্যই শাস্তি পাবে, কিন্তু সার্বিকভাবে এভাবে অভিযোগ করা যায় না, এভাবে অভিযোগ করা যায় না। একটা কথা বলছি, সেটা হচ্ছে বছর বছর পরীক্ষা যেমন হচ্ছে না, বছর বছর টাকা তোলাটা হচ্ছে। এখানেই কিন্তু গন্ডগোল। কিন্তু এরকম চক্র যদি থাকে তার কিন্তু শাস্তি হয়েছে, বারবার কিন্তু এই আমাদের সরকারের আমলেও গ্রেপ্তার হয়েছে। ঘুষ কি কেউ হাতে কলমে লিখে নেয় নাকি? ঘুষ কেউ হাতে কলমে লিখে নেয়? মাহির কাছে আমি করতে পারবো সন্ময়বাবু একই সঙ্গে সরাসরি বিজেপি রাজ্য সভাপতি তিনি বলছেন যে নেতারা টাকা নিয়েছেন তাদের সরাসরি ঘেরাও করা হোক, তাদের জনসমক্ষে নিয়ে আসুক। এটার এই বক্তব্যের মধ্যেও কি কোথাও একটা প্ররোচনা থাকছে না? প্ররোচনা নয়, ব্যাপারটা হচ্ছে আমি টাকা দেবো, এই চাকরি পাবো না, শেষ পর্যন্ত তার বিচার হবে না। যখন মানুষ কোনো বিচার পায় না তখন তো ঘেরাওটা একটা রাজনৈতিক পথ হয়। আজকে আপনি বলুন তো মৌপিয়া, আজকে টাকা কেন দিয়েছেন পরীক্ষার্থীরা? আমি একটা কথা বলি, যদি স্বজন পোষণ মুক্ত স্বচ্ছ তালিকা আমি এক্সপেক্ট করি, ডেফিনেটলি সেটা আমার অধিকার। আমি একজন চাকরি প্রার্থী, স্বজন পোষণ মুক্ত স্বচ্ছ তালিকা প্রকাশ হোক, এটা আমার দাবি, এটা আমার অধিকার। কিন্তু যদি তাই হয় তাহলে টাকা আমি দেবো কেন? না, টাকা মানুষ কেন দিচ্ছে? এর অভিযোগের বাস্তবতা কোথায়? এফআইআর করতে বলুন, প্রশাসনের কাছে কমপ্লেন করতে বলুন, শাস্তি অবশ্যই হবে যদি থাকে।
আচ্ছা, এবং হয়েছে, হয়নি তা নয়। স্নেহাশিস দা, মাননীয় মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের পরে কেন বলেছিলেন যে কাটমানি ফেরত দাও? মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে কেন বলেছিলেন কাটমানি ফেরত দাও? অনেক অভিযোগ করেছো, তুমি আমাকে বলো 34 বছরে প্রতিটা জোনাল কমিটি, লোকাল কমিটির নেতারা তার পরিবার স্কুলে চাকরি পায় কি করে? এটা কোন স্বচ্ছতা ছিল? আজকে সরকারের সমস্ত হয়ে গেছে বেনিফিটটা সারা জীবন তোমরা পাচ্ছ কি করে? বছরের পরে নতুন কিছু করবেন বলে এসেছেন তো 34। আমি তো এক তোমাদের সবাই চাকরি, স্বাস্থ্য, শিক্ষা, প্রতিটা জায়গায় তোমাদের পার্টি ক্যাডাররা চাকরি নিয়ে নিয়েছে। তোমাদের 34 বছরে করে হয় প্রাইমারি এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান তৃণমূলের বিধায়ক হয়েছে, কিন্তু কোনোদিন দেখেনি। কিন্তু তার মধ্যে যদি কেউ প্রতারিত হয় যে আপনার দলের মুখ্যমন্ত্রী অবশ্যই আপনার দলনেত্রী বিক্রম বাবু কিছু বলতে চান এই প্রসঙ্গে? বিক্রম বাবু, এটা তো একটা লোক বলুন যার শাস্তি হয়েছে। বিক্রম বাবু সত্যি কি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি এগুলোর কোনো ভ্যালিড গ্রাউন্ড রয়েছে আইনের চোখে? তার উত্তর কি দেবে? আজকে যে দেখুন, আইনের চোখে প্রমাণ সহ তো অনেক কিছু আসবে। আজকে যে জায়গাটা, মূল জায়গাটা বিচারপতি বলতে চেয়েছে যে ট্রান্সপারেন্সি, এই যে নম্বরটা বলা হচ্ছে না, বারবার যতবার মেরিট লিস্ট বেরোচ্ছে ততবারই নম্বরটা বলবো না, যতবারই বলা হচ্ছে রাইট টু ইনফরমেশন যদি করা হয় বছরের পর বছর, দিনের পর দিন রাইট টু ইনফরমেশনের তথ্য দেবো না। যদি আপনার কোনো নম্বর, এই যে একটা ক্যান্ডিডেট কত নম্বর পেয়েছে, যাকে মেধা তালিকাভুক্ত করা হয়েছে তার নম্বরটা দেবো না, এইটা কেন? নম্বরটা সবার নম্বর দিয়ে দেবে, যে পেয়েছে তার নম্বরও দেবে, যে ক্লেম করছে তার নম্বরও দেবে, যে পায়নি তার নম্বরও দেবে, পাস ফেল সবারই নম্বর দিয়ে দেবে। তাহলে সমস্যা কোথায়? স্নেহাশিসবাবু, এতে সমস্যা হয়ে যাবে, ট্রান্সপারেন্সি মেইনটেইন দিতে সমস্যা কোথায়? এবং নির্দেশ দিয়েছে আদালত যে 7 দিনের মধ্যে নাম্বার প্রকাশ করতে হবে, নাম্বার দিয়ে মেধা তালিকা প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, যারা কথা মতো যারা সেই যোগ্যতা অর্জন করতে পারেননি তাদের নাম্বারও প্রকাশ করতে হবে। এটাই তো ট্রান্সপারেন্সি। এবং ট্রান্সপারেন্সির কথা তো মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন। মুখ্যমন্ত্রী স্বয়ং তো ট্রান্সপারেন্সির কথা বলছেন। সরকার স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করবে, কিন্তু নাম্বার পাশে দেওয়ার জন্য আদালতের নির্দেশ সেটা কমিশন মেনে চলবে, সেটা নিয়ে প্রশ্ন নেই। তৃণমূল দলটাই উঠে যাবে, ট্রান্সপারেন্সি ফলো করলে তৃণমূল দলটাই উঠে যাবে। না, সিপিএম তো উঠে গিয়েছিল, সিপিএম তো ওই কারণে উঠে গেছে। ট্রান্সপারেন্সি ফলো করলে সিপিএম পার্টি তো ওই কারণে উঠে গেল কেন? আজকে 2016 সাল থেকে আর 21 সাল অবধি দিল না কেন? এটা তো বড় প্রশ্ন। সেটা সিপিএম এর কি করা উচিত শেষ বিষয়ে আমি পরে আপনার কাছে পরামর্শ নিয়ে এত বছর ধরে দিল না কেন? এখন মেনে চলবে, আদালত রায় দিয়েছে মেনে চলবে। এতদিন অবধি দিল না কেন? কমিশন তাদের কথা বলুন, কমিশন তাদের কথা বলুন, কমিশন তার নিজের কাছে স্বচ্ছ, সেখান থেকেই তালিকা তৈরি করেছে। একটা প্রশ্ন করব, গত 10 বছরে স্কুল করতে গেলে অজস্র কজ পরীক্ষা কভার হয়েছে, অজস্র কজ দেখিয়ে মামলা করে দেওয়া যায়। গত 10 বছরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কভার হয়েছে। এই প্রশ্নটা হাইকোর্টে বসে থাকছে রোজ, বিকালে প্রতিদিন মামলা ফাইল নিয়ে আছে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি মানে বিকাশ বাবু ঠিক করে ফেলেছে যে তাদের দিয়ে মামলা করা হবে। হাইকোর্ট কি সিপিএম পরীক্ষা হচ্ছে? আসলে যেটা হয়েছে, যারা এই বিষয়টা, সমস্ত রাজনৈতিক চাপানোতলের বাইরে গিয়ে যারা এই মুহূর্তে চাকরি প্রার্থী, একদম তাদের পার্সপেক্টিভে যদি দেখার চেষ্টা করি, মাহিউদ্দিন মাহি, আমি আপনাকে এই রাজনৈতিক বিতর্কে ঢুকতে বলছি না, কিন্তু আমার খুব সিম্পল প্রশ্ন, এই যে অনন্ত অপেক্ষা আপনাদের, তার জন্য তো আপনাদের মতো করে তার একটা ব্যাখ্যা রয়েছে। আপনি কি মনে করেন যে এই যে অনন্ত অপেক্ষা এবং ক্রমাগত বাধা সেটার দায়কার? আপনি কি মনে করেন যে নাম্বার শুদ্ধ তালিকা প্রকাশ রাজ্যের উচিত ছিল, কমিশনের উচিত ছিল, যাতে কোনো রকম কোনো প্রশ্নের অবকাশ না থাকে, নাকি আপনি মনে করছেন যে যারা আদালতের দ্বারস্থ হচ্ছেন তারা নানা অজুহাতে, সেটা নাম্বার সহ তালিকা প্রকাশ হোক বা না হোক, তারা নানা অজুহাতে আদালতের দ্বারস্থ হবে এবং তারা চাইবে কোনো না কোনোভাবে এই নিয়োগ প্রক্রিয়াটাকে বিঘ্নিত করতে? আপনার কি মনে হয়, একজন চাকরি প্রার্থী হিসেবে আপনার কি মনে হয়? আমি একজন চাকরি প্রার্থী হিসাবে এই বিষয়ে আমার মন্তব্য, বা আমি সার্বিকভাবে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে আমি যেটা বলতে চাই, যে কমিশন এবং গেজেট নোটিফিকেশন অনুসারে উল্লেখিত যে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের যে স্কোর কার্ড, সেই স্কোর কার্ড সহ যে বিষয়টা নিয়ে বিক্রমবাবু বলছিলেন যে বিচারপতি এমনই ইনস্ট্রাকশন ইতিপূর্বে দিয়েছেন মৌসুমী ভট্টাচার্য, এবং পরবর্তীতে আজকেও আইনজীবী কিন্তু বিচারপতি কিন্তু একই কথা উল্লেখ করেছেন
যে নাম্বার সহ প্রত্যেকটা প্রার্থী তার অবস্থান জানুক, এবং সে অবস্থান জানার পর তার যে মেধা, তার ভিত্তিতে নির্দিষ্ট ভ্যাকেন্সির উপর যদি সে চাকরি পাওয়ার যোগ্য হয় তবে সে পাবে। এই জায়গাটা আমাদের কোনো আপত্তি নেই। যে চাকরি প্রার্থীদের একটা দাবি পরিষ্কার যে আপার প্রাইমারি নিয়োগটা সার্বিকভাবে স্বচ্ছ হোক, কমিশন যে গেজেট নোটিফিকেশন প্রকাশিত, সেই প্রকাশিত গেজেট নোটিফিকেশন অনুসারে কমিশন কাজ করুক। এই জায়গায় স্বজন পোষণ বা ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গে আমি যেতে চাইছি না যদিও, কিন্তু একটা কথা পরিষ্কার, আরো একটা কথা আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে, যে আমরা 2012 সালে লাস্ট আপার প্রাইমারি চাকরি পাই, আজকে আমরা 21-এ দাঁড়িয়ে আছি। বিগত 9 বছর অতিক্রান্ত হয়েছে। প্রাইমারিতে একটা রিক্রুটমেন্ট নয়, 2টো রিক্রুটমেন্ট কমপ্লিট হয়েছে, কিন্তু আপার প্রাইমারি ভ্যাকেন্সি যে নোটিফিকেশনে উল্লেখ ছিল 14,008 সেই 88, সেই জায়গায় এসে দাঁড়িয়েছে 14,339। কিন্তু আমরা বিকাশ ভবন আরটিআই সূত্রে জেনেছি ফেব্রুয়ারি 2019-এ যে 5,108টা ভ্যাকেন্সি বিকাশ ভবনের কাছে রয়েছে, এবং কমিশন হলফনামা জমা দিয়ে জানিয়েছে অগাস্ট 2020-তে মৌসুমী ভট্টাচার্যকে যে কমিশনের হাতে ভ্যাকেন্সি রয়েছে 5,001টা। তাহলে সর্বমোট 10,109খানা ভ্যাকেন্সি কমিশনের হাতে কিন্তু অলরেডি রয়েছে। তা সত্ত্বেও এই বর্ধিত ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট না করে কেন কমিশন 14,339 ভ্যাকেন্সির উপরই প্রসেস স্টার্ট করতে চাইছে, এই জায়গাটি ঠিক আমাদের কাছে ক্লিয়ার নয়। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতেই হচ্ছে। বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন ক্রসফায়ার। সন্মাদার কাছে আসবে। সন্মাদা, তাহলে এবার তো এটা বলা যেতে পারে যে আদালতের নির্দেশ মতো 7 দিনের মধ্যে নাম্বার সহ মেধা তালিকা প্রকাশ হলে ফাইনালি এই নিয়োগ প্রক্রিয়ার যে জট, তার নোটে গাছটা মুড়বে, নাকি আপনাদের এখনো সংশয় রয়েছে? না, এটা তো ভবিষ্যৎ বলবে যে সরকার কিভাবে ব্যাপারটাকে ডিল করবে। কিন্তু মবি, আমি একটা জিনিস খুব মনে হচ্ছিল বারবার বলে বলছি, সেটা হচ্ছে এই 14,000-এর মধ্যে যারা অরিজিনালি ঠিকঠাক কোয়ালিফাই করেছিল তাদের প্রতি এটা বঞ্চনা হচ্ছে একদিকে। দ্বিতীয়ত যে বঞ্চনাটা হচ্ছে যে যারা যোগ্যতা মানে উত্তীর্ণ অথচ ডাক পায়নি ইন্টারভিউ, তাদের প্রতি বঞ্চনা হচ্ছে। এবং একই সঙ্গে তৃতীয় যে শ্রেণীটার প্রতি বঞ্চনা হচ্ছে, অর্থাৎ দীর্ঘসূত্রিতার কারণে বহু কোয়ালিফাইড ছেলেমেয়েরা পড়াশোনা করে একটা চাকরির পরীক্ষায় বসতে পারছে না। ফলে সার্বিকভাবে যে এই প্রসেসটা ডিলেড হচ্ছে, এটাতে কিন্তু ক্ষতি হচ্ছে নেক্সট জেনারেশনের পর জেনারেশন যারা পড়াশোনা করছে, যাদের স্টুডেন্ট স্কলারশিপ দেওয়ার কথা বলা হচ্ছে। বলুন তো, দিয়ে লাভটা কি? তারা তো শেষ পর্যন্ত পরীক্ষায় বসতে পারবে না। পরীক্ষায় বসতে পারলে তারপরে শেষকালে তাদের এই জালিয়াতির মুখে পড়তে হবে। এই যে বিলম্ব, এই দীর্ঘসূত্রিতা, তার তো একটা বড় ইমপ্যাক্ট রয়েছে। আমাদের একটাই কথা যে রাজ্য সরকার নিয়োগ করতে চাইছে শিক্ষকতার চাকরিতে, এবং তার জন্য কমিশনের কাছে সে ভ্যাকান্সি পাঠিয়েছে। কমিশন পরীক্ষা নিরীক্ষা করে তালিকা তৈরি করছে বা ইন্টারভিউতে ডাকছে। প্রতিটা স্টেপে কখনো না কখনো মামলা করে দেওয়া হচ্ছে। আমরাও তো চাই না যে এভাবে মামলা করে ডিলে করে দিলে বহু ছেলে মেয়ে যারা যোগ্য তারাও পাচ্ছে না, আর যারা পরীক্ষা দিতে চায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বা যুবক যুবতী তারা বঞ্চিত হচ্ছে। এভাবে যে এটাকে হ্যাম্পার করে দেওয়া হচ্ছে নিয়োগ প্রক্রিয়াকে, সেটা ঠিক হচ্ছে বলে আমাদের মনে হয় না। এটা দেখা অবশ্যই করে এটা বন্ধ করা উচিত। কারণ একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ, অবশ্যই একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, সেটা হচ্ছে ধরুন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে যে ভর্ৎসিত হতে হলো, অপদার্থ চেয়ারম্যান, তাকে ইমিডিয়েটলি বরখাস্ত করা উচিত। এরপর কি সামান্য আমাদের লজ্জা পাওয়া উচিত না? চেয়ারম্যান তো নিজের ডিসিশন এইসব কাণ্ড করেননি, যা হয়েছে সেটা তো কারুর না কারুর ডিসিশন ইমপ্লিমেন্ট করেছেন তিনি। ফলে আলটিমেটলি তাকে খেসারত দিতে হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন উঠছে। আমি বলছি সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্রীয় সরকারের স্বশাসিত প্রচুর সংস্থা বর্ষিত হচ্ছে। এটা তো একটা ক্ষেত্রে বর্ষিত হয়েছে, সেটা হতেই পারে। সেটা হতেই পারে। কমিশন একটা তালিকা প্রকাশ করেছে, সেখানে কোর্ট একটা অবজারভেশন বা নির্দেশ দিয়েছে। কিন্তু আমাদের হলো নিয়োগ প্রক্রিয়াটাকে হতে দিন। নিয়োগ প্রক্রিয়াটাকে মামলা করে করে আমাদের বিচার ব্যবস্থা তো হন না, ট্রান্সপারেন্ট হন না। এই মহিউদ্দিনের মতো ছেলেগুলো বেঁচে যায়। 7 দিন
এই 7 ছেলেগুলো দিনের তো কোনো মধ্যে অন্যায় কমিশন করেনি। যেটা করবে যারা তারপরে originally qualify করেছে, সিচুয়েশন তারাও তো কি কোনো দাঁড়ায় অন্যায় করেনি। সৃজন তারপরে 7 দিন সিচুয়েশনটা আমরা দেখি। সৃজন 7 শুধু দিন কোটায় কিছু ছেলে স্নেহাশিস বাবু ঢোকানোর জন্য। বলছেন যে 7 দিনের মধ্যে কমিশন যেটা করবে তারপর সিচুয়েশন কি দাঁড়াবে, তাহলে 7 দিনের মধ্যে জট কাটবে এটা আমরা আশা করতে পারি? তুমি আশা করো? স্নেহাশিসদার আশা করি না। কেন বলছি? কারণ স্নেহাশিসদার কথার আমি আবার বলছি যে এই রাজ্যের সরকার এটা চাকরি প্রার্থীরা মামলাটাকে করে করে ডিলে করছে না, সরকার দুর্নীতির ফাঁক এমনভাবে রেখে দিচ্ছে যাতে কেউ না কেউ মামলা করে এবং সরকারকে রিক্রুট করতে না হয়। মপিয়াদি, প্রতিটা সরকারের তো একটা নিজস্ব ফিলোসফি থাকে। আমি কেন একটু আগে এডুকেশন লোনের প্রশ্নটা তুললাম, তৃণমূল সরকারের ফিলোসফি হচ্ছে তারা ভাতা এবং স্বল্পকালীন কিছু সাহায্যের উপরে চলবে, দাঁড়িয়েই আছে তার উপরে। মানুষের সমস্যার পার্মানেন্ট সলিউশন, চাকরি, রিক্রুটমেন্ট, পার্মানেন্ট নিয়োগ, মাইনে দেওয়া 60 বছর অবধি, এইগুলো তৃণমূল সরকার চায় না। এই টাকাটা এরা অন্য খেলা মেলা উৎসবে খরচা করবে। ফলত তৃণমূল সরকার তার কাছে দাঁড়িয়ে আবার কদিনের মধ্যে এই জিনিস হবে। কোর্টের ধমক খেয়ে যদি করে তার চেয়ে লজ্জার কিছু হবে না। বাংলার মানুষের পক্ষে লজ্জা হবে। এটা কম কথা না, এটা তোমরা ভাবতেই পারতে না। এটা তো তোমরা ভাবতেই পারতে না। বিক্রমবাবুর কাছে আমি সব শেষে আসবো। বিক্রমবাবু, যেভাবে আমরা ঘটনাক্রম দেখছি, অনেকে যে প্রশ্ন তুলছেন যে 7 দিন পরে ওই মেধা তালিকা নাম্বার সহ 7 দিনের মধ্যে প্রকাশ হওয়ার পরও কি সত্যি এর জবনিকা পড়বে, নাকি আবার কেউ না কেউ গিয়ে কোনো না কোনো পয়েন্ট তুলে আবারও মামলা করবেন? যে সত্যি তো মাহিউদ্দিন মাহির মতো যারা, তাদের সামনে উত্তরটা কোথায়? বিক্রমবাবু শুনতে পাচ্ছেন না? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি এখানে মাহিউদ্দিন মাহির কাছে আসি। মাহিউদ্দিন, কি আশা করেন মাহিউদ্দিন যে 7 দিনের মধ্যে এই বিষয়টার একটা না একটা এর ভবিষ্যৎ নির্ধারিত হবে? আপনাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে? আমরা চাই যে বিচারপতি যে ইনস্ট্রাকশন দিয়েছেন আজকে, সেই নির্দেশ অনুসারে কমিশন 7 দিনের মধ্যে নম্বর সহ মেধা তালিকা প্রকাশ করে যে ভ্যাকেন্সি আছে তার সঙ্গে ভ্যাকেন্সি বৃদ্ধি, আপডেট ভ্যাকেন্সি বৃদ্ধি করে তাদের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করুক। একমাত্র তাদের গুণগত মান যেন হয় যোগ্যতা, মেরিট। যে সংশয় স্বয়ং মুখ্যমন্ত্রী প্রকাশ করছেন, স্নেহাশিস বাবুরা প্রশ্ন করছেন যে কি গ্যারান্টি আছে যে এই নাম্বার সহ মেধা তালিকা প্রকাশের পরও আবারও কেউ না কেউ আদালতে যাবেন না? এবং সেখানেই তো তারা উদ্দেশ্য, অভিপ্রায়ের কথা বলছেন। না, একটা কথা আমি প্রথমে, রাজনৈতিক চাপানোত্তরে যাচ্ছি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিএম, মাননীয় সিএম, যিনি আমাদের আপার প্রাইমারি নিয়ে হস্তক্ষেপ করেছেন, যার জন্য ওনাকে বিশেষভাবে আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ। কিন্তু বিষয়টা হচ্ছে আদালতের নির্দেশ অনুসারে গেজেট এবং নোটিফিকেশন মেনে স্বচ্ছ যদি নিয়োগ প্রক্রিয়া কমিশন চালায়, তাহলে আমার মনে হয় না যে এই বিষয়ে আর কোর্টে যাওয়ার কারো প্রয়োজন। অনেক ধন্যবাদ সবাইকে। আজকে যে নজিরবিহীন ভর্ৎসনার মুখোমুখি হতে হয়েছে কমিশনকে, সেটা কমিশনের জন্য যে অত্যন্ত অস্বস্তির, এবং এই নিয়োগ প্রক্রিয়া নিয়েও যে প্রশ্নের একটা বড় সড় একটা অবকাশ তৈরি করে দিয়েছে, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু এরপর কি? আদালতের নির্দেশ মতো 7 দিনের মধ্যে কমিশন নাম্বার সহ মেধা তালিকা প্রকাশ করলে কি এর সমাধান হতে চলেছে, পার্মানেন্ট সমাধান হতে চলেছে? এই যে হাজার হাজার চাকরি প্রার্থী, তারা সুবিচার পাবেন, তারা চাকরি পাবেন, তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হতে চলেছে, সেটাই এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাকি যে অভিযোগ উঠছে যে এর মধ্যেও কেউ কেউ রাজনীতি করছেন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে আদালতের দ্বারস্থ হয়ে বারবার এই প্রক্রিয়াটাকে বিঘ্নিত করা হচ্ছে, সেই আশঙ্কায় আরো জোরালো হবে। সমস্ত কিছুর উত্তরের জন্য আপাতত অন্তত 7 দিন আমাদের অপেক্ষা করতে হবে। ক্রসফায়ার এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।